হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে মূলত আমি একটা নতুন সিরিজ তৈরি করতে যাচ্ছি। অর্থাৎ তোমাদের যে জীববিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে, অর্থাৎ শর্ট সিলেবাসের ভেতরে যে অধ্যায়গুলো আছে, সেই সবগুলো অধ্যায় মূলত আমি একটা ফাইনাল রিভিউ ক্লাস দিব। অর্থাৎ তোমাদের যে কোষ বিভাজন অধ্যায় দিয়ে আমি মূলত এই ক্লাসটা শুরু করতেছি। বাট তোমাদের যে বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। সো এইখানে আমি কী কী রাখতেছি, এখানে মূলত তোমাদের যে সিকিউ এর জন্য এবং হচ্ছে এমসিকিউ এর জন্য যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, সেগুলো নিয়ে মূলত আমি আলোচনা করতেছি। কারণ তোমাদের কিন্তু আর পরীক্ষার বেশি দিন নাই। সো অল্প কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা। সো এর জন্য মূলত পরীক্ষায় যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে মূলত আমি আলোচনা করতেছি। কারণ তোমরা প্রথমে অনেক কিছু পড়েছো, অনেক এক্সট্রা জিনিসপত্র পড়েছো, বাট এখন কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সেগুলোই পড়তে হবে। সো এই জন্য মূলত আমি এই সিরিজটা তৈরি করে যাচ্ছি। তো আশা করি তোমাদের সবার এই সিরিজটা ভালো লাগবে। অ্যান্ড আজকে আমাদের প্রথম লেকচার এবং আজকে আমাদের এই ফার্স্ট লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে কোষ বিভাজন নিয়ে। অর্থাৎ কোষ বিভাজন তোমাদের খুবই ছোট একটা চ্যাপ্টার। তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সবথেকে সহজ যে চ্যাপ্টার বলা যায় সেটা হচ্ছে আমাদের কোষ বিভাজন চ্যাপ্টার। এটা আমরা অনেক আগে থেকে পড়ে আসতেছি। সো এইখানে আর কি আগের পড়াই শুধু কয়েকটা জিনিস আছে নতুন, তো সেইগুলো আমি তোমাদেরকে বলে দেবো। আর বিভিন্ন বিষয় আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটা। সো প্রথমে আমরা আসলে এই অধ্যায়ের যে ভূমিকা বা প্রাথমিক আলোচনা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। সো প্রথমে যদি আমরা দেখি, সো একটু লক্ষ্য করো যে প্রথম কোষ বিভাজন দেখতে পান হচ্ছে স্লাইকার। সো কি বলছে, প্রথম নিউক্লিয়াসের বিভাজন দেখতে পান হচ্ছে বিজ্ঞানী স্লাইকার। সো নিউক্লিয়াসের বিভাজন জিনিসটা কি? সো আমরা জানি যে এইটা হচ্ছে একটা হচ্ছে কোষ। সাপোজ ধরো এটা একটা হচ্ছে কোষ। সো এই কোষে এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং বাকি যে অংশ আছে এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। বাকি অংশটা কি? বাকি অংশটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। সো আমাদের যখন কোষ বিভাজন হয়, কোষ বিভাজন মানে তো আমাদের সম্পূর্ণ কোষটাই আর কি বিভাজিত হয়ে আর একটা কোষে তৈরি হবে। সো এই কোষ বিভাজনে মূলত নিউক্লিয়াসের যে বিভাজন হয় তাকে আমরা বলতে পারি হচ্ছে ক্যারিওকাইনেসিস। কি বলতে পারি? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। আর আমাদের যে সাইটোপ্লাজমের বিভাজন হয় তাকে আমরা বলতে পারি হচ্ছে সাইটোকাইনেসিস। কি বলতে পারি? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস আমরা আর কি বলতে পারি। সো এই দুটো হচ্ছে আমাদের একটা সম্পূর্ণ কোষ বিভাজিত হওয়ার যে প্রক্রিয়া সেটা। সো এখানে আর কি বলছে যে আমাদের যে নিউক্লিয়াস বিভাজন সেটা হচ্ছে বিজ্ঞানী স্লাইকার আর কি প্রথম লক্ষ্য করেন। এখন আমরা 2 নম্বর আসি। 2 নম্বরে কি বলছে যে কোষ চক্র আবিষ্কার করেন হচ্ছে হাওয়ার্ড ও পেল্ক। সো কোষ চক্র জিনিসটা কি? কোষ চক্র জিনিসটা হচ্ছে, তো আমাদের যে একটা কোষ, এই কোষের জন্ম হয়, এরপর কোষটা আবার বিভাজিত হয় এবং এরপরে আবার সেটি মারা যায়। সো কোষের যে একটা সাইকেল আছে, তো এই সাইকেলটাকে আমরা বলতে পারি হচ্ছে কোষ চক্র। আর এই কোষ চক্র মূলত আবিষ্কার করেন যে বিজ্ঞানী হাওয়ার্ড এবং হচ্ছে পেল্ক। এবং আমি তোমাদেরকে বলবো যে এই হাওয়ার্ড ও পেল্কের যে নাম, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটু মনে রাখার চেষ্টা করবা। কারণ জীববিজ্ঞানের বইয়ে অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে, অনেক সাল আছে, কিন্তু সবগুলো লাগে না। কিছু কিছু বিজ্ঞানীর নাম আছে যেগুলো সবসময় ইম্পর্টেন্ট। সো তার ভিতরে একটা হচ্ছে হাওয়ার্ড ও পেল্কের নাম। তো এই জন্য মনে রাখবা যে কোষ চক্র আবিষ্কার করেছে হাওয়ার্ড ও পেল্ক। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য। সেবার যদি আমরা 3 নম্বরে আসি, তাহলে দেখো বলতো যে প্রত্যক্ষ কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস। সো প্রত্যক্ষ কোষ বিভাজন কি বলতে পারি আমরা? অ্যামাইটোসিস। সো অ্যামাইটোসিস জিনিসটা হচ্ছে ধরো যে এটা একটা হচ্ছে কোষ, এটা একটা হচ্ছে কোষ। সো কোষের থাকবে একটা হচ্ছে নিউক্লিয়াস থাকবে। সো এই কোষটা আর কি দুইটা কোষে যে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, সো এই একটা কোষ থেকে আমরা ডিরেক্টলি আর একটা কোষে যে রূপান্তরিত হব, সো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলতে পারি হচ্ছে অ্যামাইটোসিস। সো এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমরা যে মাইটোসিস বলি, কি আমরা যে মাইটোসিস বলি, সো মাইটোসিসে কিন্তু একটা কোষ থেকে দুইটা কোষে রূপান্তরিত হয়। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে মাইটোসিস এবং অ্যামাইটোসিসের ভিতরে আসলে পার্থক্যটা কি? সো এটা আমরা ধরলাম যে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস এবং এটা হচ্ছে আমাদের মাইটোসিস। সো দুইটা কিন্তু সেম, একটা কোষ থেকে দুইটা কোষে রূপান্তরিত হচ্ছে। তো এর ভিতরে পার্থক্য হচ্ছে আমাদের যে অ্যামাইটোসিস, এই অ্যামাইটোসিসের যে মধ্যবর্তী কোনো ধাপ বা পর্যায় থাকে না। অর্থাৎ এটা একটা কোষ, এই কোষ থেকে ডিরেক্টলি দুইটা কোষে রূপান্তরিত হচ্ছে। সো এর মাঝখানে মূলত কোনো পর্যায় থাকছে না, অর্থাৎ কোনো পর্যায় নাই, সরাসরি আর এক কোষে রূপান্তরিত হচ্ছে, কোনো পর্যায় নেই, কোনো পর্যায় নেই। কিন্তু আমাদের যে এখানে মাইটোসিস যেটা আছে, অর্থাৎ আমাদের যে একটা কোষ থেকে দুটা কোষে রূপান্তর আর একটা যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মাইটোসিস। এই মাইটোসিসে কিন্তু এই মাঝখানে আবার 5টা ধাপ বা 5টা পর্যায় আছে। কি আছে? 5টি ধাপ, 5টি ধাপ বা পর্যায় আছে, 5টি ধাপ বা পর্যায় আছে। সো এইটাই মূলত আমাদের মাইটোসিস এবং অ্যামাইটোসিসের ভিতরে পার্থক্য। অ্যামাইটোসিস হচ্ছে ডিরেক্টলি একটা কোষ থেকে দুইটা কোষে রূপান্তরিত হচ্ছে, আর মাইটোসিস হচ্ছে একটা কোষ থেকে দুটা কোষ রূপান্তরিত হচ্ছে, বাট এর মাঝখানে মূলত 5টা জটিল পর্যায় বা ধাপ আমাদেরকে অতিক্রম করতে হয়। তো আশা করি তোমরা এই মাইটোসিস এবং অ্যামাইটোসিসের পার্থক্য বুঝতে পেরেছো। তো যেহেতু আমাদের এই অ্যামাইটোসিস আর কি একটা কোষ থেকে ডিরেক্টলি দুইটা কোষে রূপান্তরিত হয়, এই জন্য আমরা অ্যামাইটোসিসকে বলতে পারি হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন।
আর মাইটোসিসে যেহেতু মাঝখানে আর কি 5টা ধাপ অতিক্রম করতে হয়, সো এই জন্য আমরা একে ডিরেক্ট বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে পারি না। তো এই মাইটোসিসকে আমরা আলাদা একটা সুন্দর নাম দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে সমীকরণিক বিভাজন। সো কেন আমরা মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলি? এর কারণ হচ্ছে, সো আমরা একটা ইকুয়েশন যদি লিখি, সাপোজ ধরো x + y = হচ্ছে 5। সো এর মানে হচ্ছে আমাদের যেখানে x আছে এবং হচ্ছে y আছে, এই দুইটার যে সমষ্টি, এই দুইটার সমষ্টি হচ্ছে আমাদের 5-এর সমান। এর অর্থ হচ্ছে আমাদের যে লেফট হ্যান্ড সাইড এবং আমাদের যে রাইট হ্যান্ড সাইড আছে, দুইটা হচ্ছে আর কি সমান। এটা আর কি বোঝাচ্ছে। সো আমাদেরও মূলত এইখানে যদি আমি এইখানে যদি সমান চিহ্ন দেই, তাহলে আমাদের এইখানে অর্থাৎ আমাদের যে মাতৃকোষ, সেটা তো আমাদের হচ্ছে মাতৃকোষ, এটা হচ্ছে আমাদের মাতৃকোষ। সো এই মাতৃকোষের যে ক্রোমোজোমের সংখ্যা, আমাদের মাতৃকোষের যে ক্রোমোজোমের সংখ্যা এবং আমাদের অপত্য কোষ, সেই দুইটা হচ্ছে আমাদের অপত্য কোষ। সো অপত্য কোষের যে ক্রোমোজোমের সংখ্যা, দুইটা পরস্পর সমান। সো যেহেতু এরা সমান, এই জন্য এদেরকে আমরা একটা সমীকরণ বলতে পারি। আর এইটাই যেহেতু একটা কোষ বিভাজন, সো এই জন্য আমরা একে সমীকরণিক কোষ বিভাজন বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা 5 নম্বর আসি, তাহলে বলবো যে হ্রাসমূলক কোষ বিভাজন হচ্ছে মায়োসিস। সো মায়োসিস হচ্ছে কি? হ্রাসমূলক কোষ বিভাজন। কেন মায়োসিস হ্রাসমূলক কোষ বিভাজন? সো আমরা যদি মায়োসিসটা দেখি, তো মায়োসিস কোষ বিভাজনে মূলত ধরো যে এটা একটা কোষ, এটা একটা কোষ, সেই কোষ থেকে মূলত প্রথমে দুইটা কোষে রূপান্তরিত হবে, দুইটা কোষে রূপান্তরিত হবে, এবং আবার পরবর্তীতে প্রত্যেকটা কোষ আরও দুইটা কোষে রূপান্তরিত হবে, আরও দুইটা কোষে রূপান্তরিত হবে, রূপান্তরিত হবে। এবং এইখানে যে আমাদের মাতৃকোষ, সেই মাতৃকোষের যে ক্রোমোজোমের সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা, তার একটা বিরাট পার্থক্য দেখা যাবে। আমাদের অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা আর কি মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক পরিমাণে হ্রাস পাবে। তো যেহেতু এখানে হ্রাস পায়, সো এই জন্য আমরা মায়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলতে পারি। তো আশা করি তোমরা এই পুরো স্লাইডটা বুঝতে পেরেছো। আর যদি নাও বুঝতে পারো, তাহলে আমার কমেন্টে বলতে পারো, কিংবা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেখানে মূলত আমি বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সো এরপরে আমরা সামনে আগাই। সো এখন আমরা দেখবো যে প্রত্যেকটা কোষ বিভাজন, অর্থাৎ আমরা অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিসে দেখলাম। সো এই প্রত্যেকটা নিয়ে আর কি এখন আমরা আলোচনা করব। সো প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলে, যেটা আমরা আগে একটু দেখলাম। সো এখন আমরা দেখব যে আমাদের যে অ্যামাইটোসিস, এই বিভাজনটা আসলে কোথায় দেখা যায়। সো আমাদের মূলত অ্যামাইটোসিস টপিক থেকে এই একটা জিনিসই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য আসতে পারে, কিংবা আমাদের ক খতেও আর কি আসতে পারে। সো অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়া, ইস্ট এবং হচ্ছে অ্যামিবা। সো এটা মনে রাখবা কি দিয়ে? এটা মনে রাখবা হচ্ছে PADY দিয়ে, পেডি দিয়ে মনে রাখবা। সো আমাদের যে পি আছে, পিতে মনে রাখবা প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক। সো প্রোক্যারিওটিক মানে কি? আদিকোষী। অ্যান্ড আদিকোষী জীব কিন্তু ব্যাকটেরিয়া। আমরা কিন্তু সবাই জানি যে ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের আদিকোষী জীব। তার মানে আমাদের যে প্রোক্যারিওটিক যতগুলো জীব আছে, সবগুলোতেই মূলত আমাদের এই অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে। অ্যান্ড এতে মনে রাখবো হচ্ছে অ্যামিবা, এতে মনে রাখবো হচ্ছে অ্যামিবা, অ্যামিবা মনে রাখবা। এবং হচ্ছে আমাদের যে ডি আছে, ডিতে কিছু নাই, ডিএম নেই। আর ওয়াইতে মনে রাখবা হচ্ছে ইস্ট, ওয়াই দেখি মনে রাখবা, ওয়াইতে মনে রাখবা হচ্ছে ইস্ট। তার মানে আমাদের পেডি যেগুলো থাকে, সেইগুলোতেই মূলত আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। সো আশা করি এটা বুঝতে পারছো। অ্যান্ড এটার থেকে মূলত এইটাই হচ্ছে একটু গুরুত্বপূর্ণ টপিক। তো এখন আমরা আসি আমাদের যে পরবর্তী যে কোষ বিভাজন আছে, সেটা 2 নাম্বার, সেটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। সো মাইটোসিস কোষ বিভাজন আরেক নাম কি? এর আরেক নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক কোষ বিভাজন। সো এইটাই মূলত একটা গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের। এখান থেকে আর কি আমাদের সিকিউ আসে। কীভাবে সিকিউ আসে? আমরা কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনের 5টা পর্যায় আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সেই যে 5টা পর্যায় আছে, এই 5টা পর্যায়ে তোমাকে সিকিউতে আর কি প্রশ্ন করবে, যে একটা ধরো চিত্র দিল একটা, কিংবা কোনো কিছু দিল, দিয়ে মানে ইন্ডিকেট করলো যে এটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন। তো তখন তোমাকে গণনার প্রশ্ন করবে যে উদ্দীপকের যে কোষ বিভাজনের কথা বলা হয়েছে, এইটার 5 নাম্বার পর্যায়ে তোমরা ব্যাখ্যা করো। সো এইভাবে কিন্তু তোমাদের সিকিউ প্রশ্ন আসতে পারে। সো এই 5টা যে পর্যায় আছে, পর্যায়গুলো একটু ভালোভাবে দেখে রাখার চেষ্টা করবা। সো এখানে দেখো 1 নাম্বার বলছে যে মাইটোসিস কোষ বিভাজন নিউক্লিয়াস বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, যেটা আমরা একটু আগে আর কি দেখলাম। ক্যারিওন মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে হচ্ছে ভাঙন। সো এই জন্য আমরা ক্যারিওকাইনেসিস মানে বলতে পারি হচ্ছে নিউক্লিয়াসের ভাঙন। সো এটুকু আমরা গেল। এবার আমরা 2 নাম্বার আসি, তাহলে দেখবো যে দেহকোষে সর্বদা সংঘটিত হচ্ছে মাইটোসিস। সো মাইটোসিস কোথায় সংঘটিত হয়? আমাদের দেহকোষে আর কি মাইটোসিস সংঘটিত হয়। সো আমাদের দেহকোষ কোনগুলা আর জননকোষ কোনগুলা, এইগুলো নিয়ে একটু ঝামেলা হয়। জননকোষ কোনগুলা আর দেহকোষ কোনগুলা, এগুলো একটু ঝামেলা হয়। সো আমি বলি, জননকোষ শুধুমাত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমাদের শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু, সেটা হচ্ছে আমাদের জননকোষ। আর বাকি যা কিছু আছে সব কিছু হচ্ছে আমাদের দেহকোষ। আমি এখানে লিখে দিচ্ছি, এই দুটো হচ্ছে আমাদের জননকোষ, এবং বাকি যা কিছু আছে আমাদের সব কিছু হচ্ছে আমাদের দেহকোষ। সেম থেকে যদি আসে, যা কেন আসে সবগুলো আমাদের দেহকোষ, শুধুমাত্র এই দুইটা বাদে।
অ্যান্ড আমাদের এই দেহকোষগুলোতে সবসময় আর কি মাইটোসিস কোষ বিভাজন হবে। আর আমাদের যে জননকোষ আছে এইখানে সবসময় হচ্ছে আমাদের মায়োসিস কোষ বিভাজন হবে। মায়োসিস মায়োসিস কোষ বিভাজন আর কি হবে, কোষ বিভাজন। সো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা আরো আলোচনা করবো মাইটোসিস নিয়ে। তো তার আগে আমরা এখন আলোচনা করবো আমাদের কোষ চক্র বা ইন্টারফেজের আছে। তো কোষ চক্র কি? কোষ চক্র বলতে বুঝলাম একটা কোষের জন্ম, একটা কোষের জন্ম, এরপরে হচ্ছে এর বিভাজন, এর হচ্ছে আমাদের কি বিভাজন, এবং এরপরে আসে হচ্ছে মৃত্যু, মৃত্যু হয়। সো এই যে একটা চক্র, এই চক্রকেই আমরা মূলত বলতে পারি হচ্ছে কোষ চক্র। তো এখন আমরা কোষ চক্র তো বুঝলাম, বাট এখন আমাদের কথা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস জিনিসটা আসলে কি? সো এটা যদি আমি একটু লিখি, ইন্টারফেস, ইন্টারফেস, সেটা মনে রাখবা ইন্টার থেকে আসবে, ইন্টারভাল থেকে আসছে ইন্টার, ইন্টারভাল। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে বিরতি। এর মানে কি? বিরতি, বিরতি আর কি। ইন্টারভাল মানে হচ্ছে আমাদের বিরতি, বিরতি যেটা সেটা আমরা বলতে পারি। ইন্টারভাল মানে হচ্ছে আমাদের কি? বিরতি। অ্যান্ড এরপরে যেটা আছে ফেজ। সো ফেজ মানে কি? ফেজ মানে হচ্ছে দশা বা হচ্ছে সময়। তার মানে ইন্টারফেজ মানে হচ্ছে বিরতির সময়। সো একটা কোষ তো বিভাজিত হবে, বাট আমরা যদি এখানে একটা চক্র দেখি, সেটা আমাদের হচ্ছে সেল সাইকেল বা কোষ চক্র। সেই কোষ চক্রের মূলত এখানে একটা দশা, সেটা হচ্ছে আমরা এম বলতে পারি, এবং এখানে একটা দশা, সেটা আমরা আই বলতে পারি। সো আইতেই মূলত আমরা বোঝাবো হচ্ছে আমাদের যে ইন্টারফেজ আছে সেই দশাটা, আর এমতে বোঝাবো যে মাইটোটিক দশা বা যেখানে আমরা আজকে কোষ বিভাজন দেখবো সেই দশাটা। এখন একটা কোষ বিভাজিত হলো, সো কোষ বিভাজন হওয়ার জন্য কিন্তু অনেক জিনিসপত্র দরকার হয়, যেমন নিউক্লিয়াসের হচ্ছে, নিউক্লিয়াস বলতেছি, আমাদের হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন দরকার হয়ে থাকে, তারপরে মাইক্রোটিউবুস দরকার হয়ে থাকে, যেখানে যার মাধ্যমে মূলত আমরা স্পিন্ডল যন্ত্র তৈরি করব। সো অনেক কিছু জিনিস প্রয়োজন পড়ে। সো এই জিনিসগুলো আর কি যোগান দেওয়ার জন্য আমাদের একটা ধাপ আছে, যাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারফেস। সো ইন্টারফেস হচ্ছে এই একটা দশা যেখানে আমাদের কোষ বিভাজন হয় না, বাট কোষ বিভাজনের জন্য যা কিছু দরকার সেইগুলোর আর কি যোগান দেয়। সেইটাই হচ্ছে আমাদের ইন্টারফেস দশা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেরপরে যদি আমরা আসি, তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যা দেখি। সো বলছে যে ডিএনএর নতুন অনুলিপন গঠিত হয় হচ্ছে ইন্টারফেসের যে দশায়, তার নাম হচ্ছে এসফেস। সো আমরা এখানে যে কোষ চক্র আছে একটু দেখে নিই। আমাদের যে কোষ চক্র আছে, এই কোষ চক্র আছে, এই কোষ চক্রের আবার আমরা তিনটা পর্যায়ে ভাগ করতে পারি। একটা হচ্ছে G1, একটা হচ্ছে এস, এবং আরেকটা হচ্ছে G2। সো এর ভেতরে একটা আছে হচ্ছে জিএস, এবং এসতে মনে রাখবা, এসতে হচ্ছে সিনথেসিস। সিনথেসিস, সিনথেসিস মানে কি? সিনথেসিস মানে হচ্ছে সৃষ্টি করা, সিনথেসিস মানে হচ্ছে সৃষ্টি, একটা প্রক্রিয়া, এটা হচ্ছে সৃষ্টি। সো আমাদের যে সিনথেসিস হয়, সিনথেসিসে কি সৃষ্টি হয়? এখানে হচ্ছে একটা ডিএনএ থেকে মূলত আর একটা ডিএনএ সৃষ্টি হয়। সেই দশাকে আমরা বলতে পারি হচ্ছে সিনথেসিস দশা। আর এই সিনথেসিস দশায় মূলত আমাদের ডিএনএ অনুলিপন হয়। সো একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির প্রক্রিয়াকে আমরা বলতে পারি রেপ্লিকেশন বা অনুলিপন। আর এইটা হয় কোন দশায়? এইটা হচ্ছে আমাদের আর কি এস দশায়। সো এটাই বলছে যে ডিএনএ নতুন অনুলিপন গঠিত হচ্ছে আমাদের ইন্টারফেস দশায়। আর এটা সময়কাল একটু মনে রাখার চেষ্টা করবা। সো ইন্টারফেস দশার সময়কাল কত? ইন্টারফেস দশার সময়কাল হচ্ছে 30 থেকে 50%। অর্থাৎ আমাদের যে ইন্টারফেস দশা থাকে তার ভেতরে 30 থেকে 50% সময় হচ্ছে আমাদের এই ডিএনএর যে রেপ্লিকেশনের যে ধাপ, অর্থাৎ এস ফেজ, তো সেইখানে মূলত অতিবাহিত হয়। তারপরে আমরা 2 নাম্বার আসি। তো 2 নাম্বারে বলছে যে কোষ চক্রের মোট সময়ের যে সময় ইন্টারফেসে থাকে, অর্থাৎ ইন্টারফেসে কোন সময়টুকু থাকে, কি বলছে? 90 থেকে 95 ভাগ। অর্থাৎ আমাদের যে কোষ বিভাজিত হয়, আমাদের যে কোষ বিভাজন হয়, সেখানে দেখো আমাদের কোষ বিভাজনের যে সময়টুকু, আমাদের এখানে যে কোষ বিভাজনের যে সময়টুকু, সেটা হচ্ছে কত পার্সেন্ট? সেটা মাত্র দেখো কয়েক পার্সেন্ট, 5%-এর মতো সময়। আর বাকি যে সময়টুকু সেটা হচ্ছে আমাদের প্রস্তুতিকাল। সো প্রস্তুতিকালই কিন্তু হচ্ছে আমাদের 95%। অর্থাৎ আমাদের যে কোষ বিভাজন, অর্থাৎ আমরা যে পরীক্ষা দিই, আমাদের পরীক্ষা কিন্তু হয় কি, মেডিকেল পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা হয়। বাট আমাদের যে পরীক্ষার জন্য প্রস্তুতি, আমাদের কিন্তু প্রস্তুতি হয় অনেক দিন, আমরা 2 বছর ধরে প্রস্তুতি নেই। সো এতে আমরা বুঝতে পারছি যে আমাদের যে প্রস্তুতিকাল সেটা সবসময় একটু বেশি হয়। সো কোষের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়, কোষের ক্ষেত্রেও আমাদের যে বিভাজনকাল সেটা হচ্ছে বেশি, অর্থাৎ 95%। আর যেটা হচ্ছে আমাদের আর কি, যেটা হচ্ছে আমাদের বিভাজনকাল সেটা হচ্ছে কম, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের 5%। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এরপরে আমরা আসি 3 নাম্বারে, যেটা বলছে সেটা বলছে যে আচ্ছা, এরপরে বলছে কি যে কোষ চক্রের মোট সময়ের 5 ভাগ, কি বলছে? 5 ভাগ সময় ব্যয় হচ্ছে এম ফেজ দশায়। তো এটা আমরা দেখলাম যে যদি 90 থেকে 95% হয় হচ্ছে আমাদের আই ফেজে, সো এম ফেজে তো অবশ্যই একটু কম হবে, 5 থেকে 10 ভাগ হবে। সেটা আমরা বুঝলাম। সেবার আমরা 4 নাম্বার আসি। 4 নাম্বারে বলছে যে কোষ বিভাজনের জন্য অভ্যন্তরীণ উদ্দীপনার প্রয়োজন
প্রদান করে হচ্ছে সাইক্লিন বা সিডিকে যৌগ। সো এখানে একটা কোষ আছে, সেই কোষ থাকুক, এর কি দরকার যে আরেকটা কোষে পরিণত হওয়া? সো নিজে নিজে তো কিছু করবে না, তো অবশ্যই একে কোনো কিছু একটা উদ্দীপনা যোগান দিবে। সো এই উদ্দীপনা যে আমরা যোগান দিই, উদ্দীপনাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উদ্দীপনা, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা, এবং আরেকটা হচ্ছে আমাদের বাহ্যিক উদ্দীপনা। এটা হচ্ছে আমাদের বাহ্যিক উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা। সো এখন আমাদের অভ্যন্তরীণ উদ্দীপনাকে আর বাহ্যিক উদ্দীপনাকে যোগান দেয় এটা একটু জানতে হবে। সো অভ্যন্তরীণ উদ্দীপনা যোগান দেয় হচ্ছে সিডিকে যৌগ, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট যে কাইনেজ আছে, এটা মূলত আমাদের হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা যোগান দেয়। অর্থাৎ আমাদের কোষের ভেতর থেকে আর কি একটা উদ্দীপনা সৃষ্টি করে যে এই কোষটাকে এখন আমাদের বিভাজন করা দরকার, এইটা। আর আমাদের বাহ্যিক উদ্দীপনা যোগান দেয় কি, এইটা দেয় হচ্ছে দুইটা যৌগ বা দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের হরমোন, বিভিন্ন ধরনের হরমোন আছে, তো সেইগুলো আমাদেরকে উদ্দীপনা করে যে কোষটা এখন বিভাজন হওয়া দরকার। এর পাশাপাশি মূলত আমাদের যে গ্রোথ ফ্যাক্টর আছে, আমাদের যে গ্রোথ ফ্যাক্টরগুলো আছে, এইগুলো মূলত আমাদের হচ্ছে এই আর কি বাহ্যিক উদ্দীপনা যোগান দিতে আর কি সাহায্য করে। তাহলে আমরা দেখলাম যে অভ্যন্তরীণ উদ্দীপনা যোগান দিতে সাহায্য করে সিডিকে যৌগ, যাকে আমরা বলতে পারি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এবং বাহ্যিক উদ্দীপনা যোগান দেয় কে, হরমোন এবং হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। সো এইভাবে মূলত এই দুটো উদ্দীপনার মাধ্যমে মূলত একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ বা চারটা কোষে রূপান্তরিত হয়। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। সেরপরে আমরা আসি 5 নম্বর যেটা বলছে, সেটা কি বলছে যে কিডনি থেকে মূলত ক্ষারিত এরিথ্রোপয়েটিন তৈরিতে উদ্দীপনা যোগায় কোনটিকে তৈরিতে উদ্দীপনা যোগায়? তো কি বলছে, কিডনি থেকে ক্ষারিত এরিথ্রোপয়েটিন কোন জিনিসটা তৈরিতে আর কি উদ্দীপনা যোগায়? কি বলছে যে লোহিত রক্তকণিকা। সেই প্রক্রিয়াটা আমাদের একটু দেখতে হবে, কারণ এটা আর কি তোমাদের খ নম্বরে আসতে পারে। এটা আসলে জলদের কোশ্চেন, বাট এটা আর কি তোমাদের জলদিতেই আর কি আসতে পারে। সো দেখবো যখন আমাদের দেহে, ধরো যে এটা আমাদের যে বডি, আমাদের বডি। সো কোনো কারণে মনে করো যে আমাদের বডিতে আর কি অক্সিজেনের অভাব হলো, কোনো কারণে আর কি অক্সিজেনের ঘাটতি হলো। এটা হতে পারে যে ধরো যে রক্ত রক্তপাতের কারণে, বেশি রক্তপাতের কারণে, কিংবা আমরা পাহাড়ে গেলে সেখানে অক্সিজেন অভাব হয়। সো বিভিন্ন কারণে আর কি হতে পারে। সাপোজ ধর আমাদের দেহে আর কি অক্সিজেন অভাব হলো, তো যখন আমাদের দেহে অক্সিজেন অভাব হয় তখন এখান থেকে একটা হচ্ছে সংকেত যায়। এখান থেকে একটা সংকেত যায় কোথায়? আমাদের কিডনিতে যায়। আমাদের যে দুইটা কিডনি আছে, এই দুইটা কিডনিতে আর কি আমাদের এখান থেকে আর কি সংকেত যায়, এবং এই সংকেত যাওয়ার পরে মূলত কিডনি থেকে একটা হরমোন ক্ষরণ হয় যার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন। সো এরিথ্রোপয়েটিন নামক মূলত একটা হচ্ছে হরমোন ক্ষরণ হয়। সো এই হরমোনের কাজ কি? এই হরমোন হচ্ছে যায় এবং গিয়ে হচ্ছে আমাদের যে লাল অস্থিমজ্জা আছে, আমাদের যে লাল অস্থিমজ্জা আছে, এই লাল অস্থিমজ্জাকে আর কি আমাদের উদ্দীপনা যোগায়। আমাদের লাল অস্থিমজ্জা আছে, উদ্দীপনা যোগায়। অ্যান্ড এই উদ্দীপনা যোগানোর ফলে এই লাল, আমরা কিন্তু সবাই জানি যে আমাদের এই লাল অস্থিমজ্জা থেকে আর কি সকল ধরনের রক্তকণিকা উৎপন্ন হয়। সো যখন এই লাল অস্থিমজ্জাকে উদ্দীপনা করায়, সৃষ্টি করে, তখন মূলত সেখান থেকে আমাদের আরবিসি ক্ষরণ হয়। সো এই কথাটাই আর কি বলছে যে আমাদের হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন আরবিসি তৈরি করে। তো তোমাদের জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবা, বাট তোমাদের যদি খ নাম্বারে আসে সো তখন কিন্তু এই পুরো প্রক্রিয়াটা আর কি লিখতে হবে। সো এটা আমি একটা ফ্লোচার্ট আকারে দিয়ে দিয়েছি, তোমরা আর কি একটু নোট করে রাখবা। ওকে, সেটা গেল। তো এবারে বলছে যে ইন্টারফেস কি। ইন্টারফেস হচ্ছে কি কোষ বিভাজনের প্রস্তুতিকাল। তো এটা আমরা আর কি দেখলাম, অনেকবার আলোচনা করেছি। তো আমরা আর কি পুরোটা জিনিস আরেকবার যদি রিক্যাপ করি তাহলে দেখো, তো প্রথমে আমরা দেখলাম যে আর কি প্রাথমিক আলোচনা, সেইখানে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের বিভাজন আবিষ্কার করেছে বিজ্ঞানী স্লাইকার। এরপরে আমরা দেখলাম যে কোষচক্র আবিষ্কার করে হার্ড ও পেল। সো কোষচক্র কি, একটা কোষের সৃষ্টি, মৃত্যু এবং হচ্ছে মাঝখানে যে বিভাজন, এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমরা বলতে পারি হচ্ছে একটা কোষচক্র। অ্যান্ড এরপরে আমরা 3 নাম্বার যে দেখছি, 3 নাম্বার হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষে ডিরেক্টলি যে রূপান্তরিত হয় তাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যামাইটোসিস। এবং 4 নম্বরে বলছে যে সমীকরণিক কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষে রূপান্তরিত হয় এবং তাদের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। সেটা যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি বলে, মাইটোসিস, মাইটোসিস বলতে পারি। অ্যান্ড এর মাঝখানে আমাদের 5টা ধাপ আছে, সেই ধাপগুলো আমরা একটু দেখবো একটু পরে। সেপারে বলছে 5 নাম্বার। তো 5 নাম্বার কি বলছে, 5 নাম্বার হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন কোনটা? সো হ্রাসমূলক কোষ বিভাজন কি, মায়োসিস। কেন? কারণ এখানে ক্রোমোজোমের সংখ্যা আর কি অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা, মাতৃ কোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। সেই জন্য আমরা একে বলতে পারি হচ্ছে মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এরপরে যদি আমরা আসি তাহলে এখানে দেখবো যে আমাদের হচ্ছে অ্যামাইটোসিস নিয়ে একটু আলোচনা। সো অ্যামাইটোসিস কোন কোন আর কি কোষে বা কোথায় দেখা যায় সেটা আমাদেরকে জানতে হবে। সেটা আমরা মনে রাখছি কি দিয়ে, পেডি দিয়ে। পিতে কি, পিতে হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক উদাহরণ কি, ধরো যেখানে আছে একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আছে। সকল প্রোক্যারিওটিক জীবে হচ্ছে আমাদের আর কি অ্যামাইটোসিস হয়। এতে হচ্ছে আমরা অ্যামিবা মনে রাখবো। সো অ্যামিবাতেও আর কি আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। এবং ওয়াইতে মনে রাখবো ইস্ট, ইস্টেও মূলত আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে।
সো এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের মাইটোসিস নিয়ে। সো মাইটোসিসে যে নিউক্লিয়াসের বিভাজন আছে তাকে আমরা বলতে পারি ক্যারিওকাইনেসিস। এবং আমাদের দেহকোষ আছে, আমাদের কোষ দুই প্রকার, মানে কাজ অনুযায়ী দুই প্রকার, একটা দেহকোষ এবং আরেকটা হচ্ছে আমাদের জননকোষ। সো দেহকোষ আগে মাইটোসিস এবং আমাদের যে জননকোষ সেগুলোতে হচ্ছে আমাদের মায়োসিস। তো জননকোষ কোনগুলো? শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুটো হচ্ছে আমাদের জননকোষ। তো এবারে যদি আসি আমরা তাহলে দেখবো এখানে কোষ চক্র এবং হচ্ছে ইন্টারফেস, এই দুটো বিষয় আমরা একটু আলোচনা করব। সো কোষ চক্র কি? আমি একটু আগে বলেছি যে একটা কোষের জন্ম, বিভাজন এবং মৃত্যু, এদের একটা সাইকেল, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কোষ চক্র। আর ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে ধরো যে একটা কোষ বিভাজিত হলো, তারপর একটা বিশ্রাম নিল, আবার বিভাজিত হলো, সো এই যে বিশ্রামরত অবস্থা, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্টারফেস। তারপর আমরা যদি এখন 1 নম্বরে এখানে দেখি, সে বলছে যে ডিএনএ অনুলিপন হয় কোন দশায়। সো আমরা কিন্তু দেখছি যে আমাদের ইন্টারফেস দশায় 3টা ধাপ আছে, G1 ধাপ, এস ধাপ এবং হচ্ছে G2 ধাপ। সো এর ভেতরে আমাদের যে এস ধাপ আছে, এই ধাপে হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন সংঘটিত হয় এবং সমগ্র কোষ বিভাজনের 30 থেকে 50% সময় হচ্ছে ব্যয়িত হয় কোথায়? আমাদের এই আর কি স্পেস দশায়। সো এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যদি 2 নম্বরে আসি তাহলে বলছে যে কোষ চক্রের মোট সময়, যে সময় ইন্টারফেস দশায় ব্যয়িত হয় তা হচ্ছে 90 থেকে 95%। অর্থাৎ একটা কোষ বিভাজনের যে প্রস্তুতিকাল আছে সেটা হচ্ছে আমাদের 90 থেকে 95 ভাগ। আর হচ্ছে কোষ বিভাজন অবস্থা হচ্ছে 5 থেকে 10 ভাগ। অ্যান্ড এবারে কি বলছে যে কোষ বিভাজন অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে হচ্ছে সাইক্লিন। তো এটা আমরা এখানে দেখলাম যে আর কি আমাদের যে কোষ বিভাজন আছে, কোষ বিভাজন অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে হচ্ছে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এবং বাহ্যিক উদ্দীপনা প্রদান করে হচ্ছে বিভিন্ন ধরনের হরমোন এবং হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। তো তার ভিতরে একটা হরমোন হচ্ছে এখানে এরিথ্রোপয়েটিন, যেটা হচ্ছে আমাদের আরবিসি তৈরিতে বা আরবিসি সৃষ্টিতে সহায়তা করে। সেটা আমরা বুঝতে পারলাম। এবং এরপরে বলছে কি যে কোষ বিভাজনের প্রস্তুতিকাল হচ্ছে ইন্টারফেস। সো এইটুকু আর কি আমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, অ্যান্ড এইগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউগুলো আসতে পারে। সো এখন আমরা আর কি যাব যে মাইটোসিসের বিভিন্ন পর্যায়ে আছে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের সিকিউ এর জন্য সব থেকে হট টপিক। এখান থেকে সিকিউ আসবে 5টা ধাপের ভিতরে যে কোনো একটা ধাপ বা দুটো ধাপের বর্ণনা দিতে বলবে। আর এইখান থেকে সিকিউ থেকে আর কি ফুল মার্ক পাওয়ার এক টেকনিক হচ্ছে এখানে চিত্রগুলো আছে, এই চিত্রগুলো আর কি দেওয়ার চেষ্টা করবা, কারণ চিত্র দিলে তুমি মূলত একটা ভালো পরিমাণে মার্ক পাওয়া আর কি। সো এখন আসলে আমরা দেখি যে আমাদের যে মাইটোসিসের বিভিন্ন ধাপ আছে এই ধাপে কোথায় কি হয়। সো প্রথমে বলছে কি যে মেটাকাইনেসিস। সো মেটাকাইনেসিস ঘটে কোন দশায়? মেটাফেজ দশায়। তো এখানে মেটা, এখানে মেটা, সো মেটা দিয়ে মনে রাখবা মেটাকাইনেসিস হচ্ছে মেটাফেজ। তো এখন আমাদের কথা হচ্ছে এখানে যে অঞ্চল, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি বিষুবীয় অঞ্চল। কি বলতে পারি? বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল বলতে পারি। এবং এই দুই পাশের যে অংশ আছে তাকে আমরা বলতে পারি হচ্ছে মেরু অঞ্চল, মেরু অঞ্চল, জাস্ট লাইক আমাদের যে পৃথিবীটা আছে সেটা। এখন আমাদের যে ক্রোমোজোমগুলো আছে এই ক্রোমোজোমগুলো আর কি, সাপোজ ধরো যে এইখানে একটা ক্রোমোজোম আছে আর কি, সেই ক্রোমোজোম আর কি এই এক প্রান্তে আছে, ধরো যে পোলে একটা ক্রোমোজোম আছে, এখানে একটা ক্রোমোজোম আছে। সো এই ক্রোমোজোমগুলো মূলত আমাদের যে মেটাফেজ দশা আছে, এই মেটাফেজ দশা মূলত এইগুলো আমাদের এই যে বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর যে অঞ্চলটা আছে এই অঞ্চলে আর কি সবাই অবস্থান করে। সো এই যে আমাদের মেরু থেকে আমাদের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের যে গমন, তো সেটাকে আমরা মূলত বলতে পারি হচ্ছে মেটাকাইনেসিস। আর এই মেটাকাইনেসিস সংঘটিত হয় কোন দশায়? আমাদের মেটাফেজ দশায়। সবসময় মনে রাখবা মেটা, মেটা মানে হচ্ছে মধ্য। মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মধ্য। তার মানে কি আমাদের ক্রোমোজোমগুলো মাঝামাঝি অবস্থা থাকবে হচ্ছে আমাদের মেটাফেজ দশায়। অ্যান্ড এইখানে আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের যে মেটাফেজ দশায়, এই মেটাফেজ দশার ক্রোমোজোমগুলো সব থেকে মোটা এবং খাটো দেখায়, সব থেকে মোটা এবং হচ্ছে কি খাটো দেখায়, খাটো দেখায়। সো এইটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরপরে আমরা 2 নাম্বার দেখি কি বলছে যে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি সৃষ্টি হচ্ছে সেন্ট্রিওল থেকে। তো সেন্ট্রিওল হচ্ছে আমাদের একটা সাইটোপ্লাজমের অঙ্গাণু, এটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল। অ্যান্ড এই সেন্ট্রিওল শুধুমাত্র আমাদের হচ্ছে প্রাণী কোষে পাওয়া যায়, শুধুমাত্র হচ্ছে প্রাণী কোষে পাওয়া যায়। তো প্রাণী কোষে এই এখানে দুটো মেরু দেখলাম, এটা আমাদের উদ্ভিদ কোষ, বাট এটা যদি আমাদের প্রাণী কোষ হইতো তাহলে মূলত এইখানে দুই প্রান্তে মূলত দুইটা করে সেন্ট্রিওল থাকতো। অ্যান্ড এই সেন্ট্রিওল থেকে মূলত কিছু রশ্মি নির্গত করতো, যে রশ্মিগুলোকে মূলত আমরা বলতে পারি হচ্ছে কি অ্যাস্টার রশ্মি। কি বলতে পারি? অ্যাস্টার রশ্মি আর কি বলতে পারি। সো এটা হচ্ছে প্রাণী কোষের একটা বৈশিষ্ট্য, তো এটা একটু দেখে রাখার চেষ্টা করবা। এবার 3 নাম্বার যদি বলি তাহলে কি বলছে যে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াস ঝিল্লি বিলুপ্ত ঘটে। অর্থাৎ আমাদের যে নিউক্লিয়াসের ঝিল্লি থাকে এটা আর কি একটা দশায় আর কি বিলুপ্ত হয়। সো কোন দশায় বিলুপ্ত হয়? এটা হচ্ছে প্রোমেটাফেজ দশায়। প্রোমেটাফেজ দশায় মূলত আমাদের যে নিউক্লিয়ার ঝিল্লি আছে এইটা আর কি বিলুপ্ত বিলুপ্ত হয় আর কি। সো এটা মনে রাখবা।
সো এখানে যদি এই অরটাকে আমি ভাঙি প্রো মেটাফেজ, আমার মনে রাখবা প্রো মানে হচ্ছে আদি বা প্রাক আদি, আর মেটা মানে হচ্ছে মধ্য, মেটা মানে হচ্ছে মধ্য, আর ফেজ যে আছে ফেজ মানে হচ্ছে দশা। তার মানে কি প্রাক মধ্য দশা যেটাকে বলছে সেটা হচ্ছে আমাদের প্রো মেটা ফেজ। সো এটা আমাদের গেল। সো এরপর দেখো এখানে বলছে যে ব্যাখ্যাটা দিচ্ছে যে আমি এখানে মেটা কাইনেসিস দেখলাম। সো এই মেটা কাইনেসিস জিনিসটা কি সেটা আগে এখানে বলছে। তো আমি যেটা আগে বলছি সেটা আর বললাম না। আমি 5 নাম্বার বলি। 5 নাম্বারে যে কি বলছে যে মাইটোসিস কোষ বিভাজনে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হচ্ছে অ্যানাফেজ দশায়। সো এইখানে আর কি একটা সমস্যা সৃষ্টি হয়, যেটা আমার আর কি লাগতো, কনফিউশন লাগতো। সেটা হচ্ছে কোন দশায় আর কি আমাদের সেন্ট্রোজোম আছে, কোন দশায় আর কি আমাদের যে সেন্ট্রিজোম আছে, সেন্ট্রিজোম এইটা আছে, এটা হচ্ছে বিভক্ত হয় কোন দশায়, এবং আর হচ্ছে কোন দশায় মূলত আমাদের যে অপত্য ক্রোমোজোম এটা সৃষ্টি হয়। সেইটা আর কি আমার কনফিউশন লাগতো, কোন দশায় আর কি অপত্য ক্রোমোজোম সৃষ্টি। সো এই দুটোই আমার কনফিউশন লাগতো। সো মনে রাখবা সেন্ট্রোজোম যেটা সেটা হচ্ছে আমাদের বিভক্ত হয় কোন দশায়, এটা হচ্ছে আমাদের বিভক্ত হচ্ছে মেটাফেজ দশায়, মেটাফেজ। এবং আমাদের যে অপত্য ক্রোমোজোম এইটা আর কি সৃষ্টি হয় কোন দশায়, এটা সৃষ্টি হচ্ছে আমাদের অ্যানাফেজ দশায়। কোন দশায়? অ্যানাফেজ দশায়। এটা মনে রাখবে, এটা কিন্তু অনেক জায়গা এমসিকিউতে আসে, এটা হচ্ছে আমাদের অনুশীলনীতে অনেকগুলো এমসিকিউ আছে এরকম। তো এটা একটু মনে রাখার চেষ্টা করবা। সেপরে যদি আমরা 6 নম্বরে আসি তাহলে কি বলছে যে ক্রোমোজোমের যে বিভাজন, কি বলছে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে সংযুক্তকারী তন্তুকে ট্রাকশন ফাইবার বলে। কি বলছে, সরি আমরা এখানে সেন্ট্রোমিয়ার হবে, আমি সেন্ট্রোজোম লিখছি, এখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার হবে, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার আর কি বিভক্ত হয় কোন দশায়? মেটাফেজ দশায়। আর হচ্ছে আমাদের অপত্য ক্রোমোজোম এটা চেষ্টা হচ্ছে কোন দশায়? এটা হচ্ছে অ্যানাফেজ দশায়। তো এটা ইম্পর্টেন্ট। তারপরে 6 নম্বর আসলে কি বলছে যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত তন্তুকে প্রাকশন ফাইবার বলে। সো আমাদের যে আর কি সেন্ট্রোমিয়ার আছে, এখানে দেখতে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার। সো এই সেন্ট্রোমিয়ার আমাদের যে স্পিন্ডল তন্তু, এটা হচ্ছে আমাদের স্পিন্ডল তন্তু। এর সাথে যুক্ত কিসের মাধ্যমে? এর সাথে যুক্ত ট্রাকশন ফাইবারের মাধ্যমে আর কি যুক্ত হয়। সো এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে। সো এটা আমার গেল। তো এখন আমরা সামনে আগাই, তাহলে আমরা দেখব যে এই আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে। তো এখানে দেখো 7 নাম্বার কি বলছে যে মাইটোসিসের গতি পর্যায়ে বলা হচ্ছে অ্যানাফেজকে। সো এই অ্যানাফেজ এই কথাটা যদি আমরা ভাঙি তাহলে অ্যানাফেজকে আমরা দেখবো হচ্ছে অ্যানা মানে মনে রাখবা এটা মানে হচ্ছে গতি। অ্যানা মানে কি? গতি বা গতিশীল। আর ফেজ মানে হচ্ছে দশা, ফেজ মানে হচ্ছে দশা বা পর্যায়, তার মানে কি মনে রাখবা? অ্যানাফেজ মানে হচ্ছে গতিশীল দশা বা গতি পর্যায়। সেই ওয়ার্ডটাকে যদি ভাঙি তাহলে মূলত আমরা এটা আর কি পেরে যাব। এবারে যে 8 নম্বরে বলতে সেটা হচ্ছে মাইটোসিসের সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। সো প্রোফেজ কি? প্রোফেজ হচ্ছে সব থেকে দীর্ঘস্থায়ী যে পর্যায়। আর মনে রাখবা সব থেকে স্বল্পস্থায়ী পর্যায় যেটা, স্বল্পস্থায়ী পর্যায় হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। স্বল্পস্থায়ী পর্যায় কোনটা? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ যে পর্যায় এটা হচ্ছে আমাদের স্বল্প স্থায়ী যে পর্যায় সেটা। তারপর আমরা 9 নাম্বার দেখি কি বলছে যে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় হচ্ছে প্রোফেজ দশায়। কেন নিউক্লিয়াসটা আকারে বড় হয়? এর কারণ হচ্ছে প্রোফেজ দশায় মূলত আমাদের যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসটাকে জল বিয়োজন করে, আর এই জল বিয়োজন করার কারণে মূলত নিউক্লিয়াসটা আকারে বড় হয়। সো এটা মনে রাখবা, নিউক্লিয়াসটা আকারে বড় হয় হচ্ছে আমাদের প্রোফেজ দশায়। বাট ক্রোমোজোম যেগুলো আছে সেইগুলো আর কি আকারে মোটা এবং হচ্ছে খাটো দেখা হচ্ছে আমাদের মেটাফেজ দশায়, যেটা কিন্তু আমি আগেই বললাম। সো মনে রাখবা মেটাতে হচ্ছে মোটা। এরপর আমরা পরবর্তীতে আসলে দেখবো যে পানি কোষের মাইটোসিসের বিভাজনে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় হচ্ছে প্রোমেটাফেজ দশায়। সো প্রোমেটাফেজ দশায় মূলত কি দেখা যায়? ক্রোমোজোমীয় নৃত্য। অ্যান্ড এটা কিন্তু একটা মেডিকেলের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের মেডিকেলে আর কি এই প্রশ্নটা আসছিল যে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় আর কি আমাদের কোন দশায়। সো এটা একটু মনে রাখার চেষ্টা করবা, এটা একটু গুরুত্বপূর্ণ তথ্য। আর এই প্রোমেটাফেজের দশা আছে, এই দশায় মূলত ক্রোমোজোম নৃত্য বলতে আসলে কি বোঝায়? সো আমাদের যে ক্রোমোজোমগুলো অবস্থান করে ট্রাকশন ফাইবার সাহায্যে যে আর কি স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত থাকে, তো সেই আর কি ক্রোমোজোমগুলো একটু সংকোচন প্রসারণশীলতা দেখা যায়। তো সেইটা আর কি বিজ্ঞানীরা বলছে যে ক্রোমোজোমের নৃত্য, সেটাকে আমার দেখা যায় কোথায়? প্রোমেটাফেজ দশায়। সো এরপরে যদি আমরা আসি এখানে 11 নাম্বার যে বলছে ক্রোমোজোমে ভি আকৃতির মধ্যে দেখতে, তাকে আমরা বলতে পারি মেটাসেন্ট্রিক, এল হলে তাকে বলতে পারি সাবমেটাসেন্ট্রিক, জে হলে বলতে পারি অ্যাক্রোসেন্ট্রিক এবং আই হলে তাকে বলতে পারি টেলোসেন্ট্রিক। সো এটা হচ্ছে আমাদের যে অ্যানাফেজ দশায় যে সেন্ট্রোমিয়ারগুলো
সরি আমাদের যে মেটাফেজ দশায় যে আমাদের সেন্ট্রোমিয়ারগুলো বিভক্ত হয়, তারপরে মূলত অ্যানাফেজ দশায় হচ্ছে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। সো আমরা হচ্ছে অ্যানাফেজ দশায় আর কি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, অপত্য বা শিশু ক্রোমোজোম সৃষ্টি হয়, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। সো এই যে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, এই অপত্য ক্রোমোজোম মূলত বিভিন্ন আকৃতি থাকে, কোনোটা ভি আকৃতির, কোনোটা এল আকৃতির, কোনোটা জে আকৃতির, কোনোটা আই আকৃতির। এই বিভিন্ন আকৃতি দেখায়, এই আকৃতিগুলোকে আমরা বিভিন্ন নাম দিতে পারি। যেটা হচ্ছে ভি আকৃতির। সো ভি আকৃতি যদি হয়, দেখো এটা হচ্ছে ভি আকৃতির, তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার হচ্ছে একদম মাঝখানে থাকবে। তো আমরা এর আগেই পড়ছি যে মাঝখানে মানে সেটা হচ্ছে মেটা। সো এই জন্য আমরা এটাকে বলতে পারি হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এবং এরপরে যদি একটু সাইডে থাকে, ধরো এটা হচ্ছে এল আকৃতি। সো এল হচ্ছে ভি এর থেকে একটু আর কি, একটু কম আর কি, বা একটু একদিকে একটু সরে দেয়, বাট সম্পূর্ণ সরে না, বাট হালকা একটু সরে দেয়। সো এই জন্য আমরা বলতে পারি সাবমেটাসেন্ট্রিক, মানে মাঝখানে বাট একটু একটু আর কি বেশি একদিকে হেলে গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জে। তো জে আকৃতি, তো জে যদি হয় তাহলে দেখবা যে এইখানে যদি থাকে ক্রোমোজোম একটু প্রান্তের দিকে বেশি সরে গেছে। তো এই জন্য আমরা একে বলতে পারি অ্যাক্রোসেন্ট্রিক, এবং যেটাতে আর কি শুধুমাত্র এক বাহু থাকে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি টেলোসেন্ট্রিক, অর্থাৎ এটা একটা লেজের মতো দেখা যায়, এই জন্য আমরা একে বলতে পারি হচ্ছে টেলোসেন্ট্রিক। সো এটুকু আমাদের গেল। সো এখন আমরা আরও কিছু তথ্য দেখব, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখা হচ্ছে মেটাফেজ দশায়, যেটা আমি এর আগেই বললাম। এটা কি? মেটাতে হচ্ছে মোটা, মেটাতে হচ্ছে মোটা, মনে রাখবা। সো এরপরে যেটা বলছে যে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ হচ্ছে ডাবের পানি। সো মুক্ত নিউক্লিয়ার বিভাজন জিনিসটা কি? সো এটা একটা কোষ, এটা একটা হচ্ছে কোষ। সো কোষ যে বিভাজন, এই বিভাজনের মতো দুটা পর্যায় আছে। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, বা যাকে আমরা বলতে পারি হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, যেটা আমরা একটু আগে আর কি দেখলাম, কাইনেসিস। এবং আরেকটা পর্যায় আছে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, কাইনেসিস। এখন যদি কোনো কারণে আর কি আমাদের যে সাইটোপ্লাজমের এই বিভাজনটা না হয়, সেটা যে কোনো কারণে হতে পারে, সাইটোপ্লাজম বিভাজন হলো না, শুধুমাত্র আমাদের যে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস হলো, এইটা হলো, বারবার মনে করো যে আমার যে নিউক্লিয়াসটা এটা বিভাজিত হচ্ছে, তো তখন আমাদের দশাটা কেমন হবে? তখন কিন্তু আমার দশাটা হবে যে এমন, অনেকটা চিত্রের মধ্যে দেখো এরকম হবে। তো এটা সম্পূর্ণ একটা সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের ভিতরে এই একটা নিউক্লিয়াস আর কি বিভক্ত হয়ে অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হবে। কেন? কারণ সেখানে শুধুমাত্র নিউক্লিয়াস বিভাজন হচ্ছে। সো এই যে দশা, এই দশাটাকে মূলত আমরা বলতে পারি যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। শুধু মুক্ত হবে, নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, এখানে কোনো সাইটোকাইনেসিস হচ্ছে না। অ্যান্ড এটার উদাহরণ হচ্ছে কি, আমাদের যে ডাবের পানি আছে, এই ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ। সো এরপরে যদি আমরা এই নিউক্লিয়াসের বিভাজন যে হলো, এই প্রক্রিয়া বা এই প্রাণীকোষকে আমরা কি বলতে পারি? এই প্রাণীকোষকে আমরা বলতে পারি হচ্ছে প্লাজমোডিয়াম। আর এইটা যদি একটা উদ্ভিদ কোষ হয় তাহলে আমরা তাকে বলতে পারি হচ্ছে সিনোসাইটিক। তার মানে মনে রাখবা যে ডাবের পানি এটা হচ্ছে আমাদের সিনোসাইটিক। তো পরীক্ষায় যদি কোনো কারণে প্রশ্ন আসে যে সিনোসাইটিক জিনিসটা কি, তাহলে মনে রাখবা যে ডাবের পানি হচ্ছে সিনোসাইটিক, এবং এইটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য যেখানে আর কি মুক্ত নিউক্লিয়াসের বিভাজন হয়। আর মুক্ত নিউক্লিয়াসের বিভাজন জিনিসটা কি? মুক্ত নিউক্লিয়াস বিভাজন জিনিসটা হচ্ছে যেখানে কোনো সাইটোকাইনেসিস হবে না, শুধুমাত্র আর কি ক্যারিওকাইনেসিস হবে। তো এখন আমরা আসবো হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস নিয়ে। তো আমরা একটু আগে দেখছি যে সিডিকে যে যৌগটা আছে, এই সিডিকে যৌগ আর কি আমাদের কোষ বিভাজনের জন্য উদ্দীপনা যোগান দেয়, উদ্দীপনা আর কি যোগান দেয়। সো এখন আমাদের শরীরে আমাদের যে আছে, আমরা কিন্তু দেখি যে আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাদের দেহ বৃদ্ধি পায়, এবং এরপরে যখন আমাদের বয়সটা বেড়ে যায় তারপরে কিন্তু আমাদের কোষ বা আমাদের দেহ আর বৃদ্ধিপ্রাপ্ত হয় না। সো এখন এই বৃদ্ধি যে থামায় বা স্থির করে একটা কোষ, তো যখন সিডিকে উদ্দীপনা যোগান দেবে বিভাজিত হবে, সেটা করে আমাদের কিন্তু আকৃতি একদম ইনফিনিটি হওয়ার কথা, কিন্তু তা হয় না। কি হয়? আমাদের একটা নির্দিষ্ট সময় পর আমাদের আকৃতি আর কি একটা স্টেবল আকৃতি হয়ে যায়। সো এটা কেন হয়? সো এর জন্য মূলত একটা প্রোটিন দায়ী আছে, যার নাম হচ্ছে P53। সো এই এই যে একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা মূলত আমাদের হচ্ছে কোষ বিভাজন যে আছে এটা আর কি বাধা প্রদান করে। তার মানে কি, সিডিকে হচ্ছে কোষ বিভাজনের উদ্দীপনা যোগান দেয়, আর P53 হচ্ছে বাধা প্রদান করে, বাধা প্রদান করে, বাধা প্রদান করে। সো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে P53 কেন বাধা প্রদান করবে? না করলে তো সমস্যা হতো না। তো অবশ্যই সমস্যা হতো, আমাদের আকৃতি একটা অনির্দিষ্ট হতো, যেটা আমরা বুঝলাম। এর পাশাপাশি আমরা অনেক সময় দেখি টিউমার বা ক্যান্সার হয়। সো টিউমার আর ক্যান্সার কি, এটা আসলে কিছুই না, আমাদের দেহের কোনো একটা অংশে যদি অনিয়ন্ত্রিত হারে বা বেশি হারে কোষ বিভাজন হয়, তো সেটাকে মূলত আমরা বলতে পারি হচ্ছে টিউমার বা ক্যান্সার। সো এই টিউমার ও ক্যান্সার যেন না হয়, তো সেটাকে বাধা প্রদান করে হচ্ছে P53 নামক একটা হচ্ছে প্রোটিন।
সো এখন আসো আমরা এখানে আরও একটু বিস্তারিত জানি। সো প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে বলতে পারে হচ্ছে অ্যাপোপ্টোসিস। সো জেনেটিক্যালি মৃত্যু বলতে বোঝায়, তো সাপোজ ধরো যে আমাদের একটা কোষ আছে, যেরকম আমাদের একটা কোষ হচ্ছে আরবিসি, যার হচ্ছে আয়ুষ্কাল কত 120 দিন। এখন এই 120 দিন পর আরবিসিটা নিজে নিজেই ধ্বংস হয়ে যায়। ধ্বংস না হতো তাহলে এর কার্যক্ষমতা কমে যেত। সো এটা আর কি আমাদের শরীরে এমনি সমস্যা সৃষ্টি করতো। সো এর জন্য আর কি হয়, আরবিসি হচ্ছে 120 দিন পর মারা যায়। তো এই যে এটা একটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, যে হবে 120 দিন হবে মারা যাবে। সো এই যে জেনেটিক্যালি মৃত্যু, এইটা আর কি, এই প্রক্রিয়াটা আমরা বলতে পারি হচ্ছে কি অ্যাপোপ্টোসিস। কি বলতে পারি অ্যাপোপ্টোসিস। এবং আমাদের যে অ্যাপোপ্টোসিস আছে, অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস, এবং এই অ্যাপোপ্টোসিসকে নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো আমি এই তথ্যগুলো লিখে দিচ্ছি, এগুলো একটু আর কি নোট করার চেষ্টা করবা। সেই আরবিসি 120 দিন পর নষ্ট হয়ে যায়। সো এই যে প্রক্রিয়া, এটাকে আমরা বলতে পারি অ্যাপোপ্টোসিস। এবং আমাদের এই অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে কে? আমাদের মাইটোকন্ড্রিয়া। আমি বুঝতে পারলাম। সো এখন দেখো এখানে বলছে, আমি একটু আগে বললাম যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়। মানে দেহের কোনো একটা অংশে যতটুকু কোষ বিভাজিত হওয়ার দরকার, তার থেকে যদি কোনো কারণে বেশি পরিমাণে কোষ বিভাজিত হয়, তাহলে মূলত সেখানে মূলত টিউমার বা ক্যান্সার সৃষ্টি হবে। বুঝলাম। এরপরে যেটা বলতে সেটা হচ্ছে আমাদের যে কোষ বিভাজনের হাত থেকে রক্ষা করা হচ্ছে P53, অর্থাৎ আমাদের একটা কোষ থেকে আরেকটা কোষ বিভাজিত হতে যে বাধা প্রদান করে যে প্রোটিন, তার নাম হচ্ছে P53। সো এখন আমরা দেখব 3 নাম্বার যেটা, সেটা বলছে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় থাকে কি, তো এটা কি নিওপ্লাসিয়া। সো কি নিওপ্লাসিয়া বলো, অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে নিওপ্লাসিয়া বলা হয় থাকে। সো এই যে প্রক্রিয়া, টিউমার সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, এটা কিসের কারণে হয়ে থাকে? অনিয়ন্ত্রিত মাইটোসিস। আর এই প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি? নিওপ্লাসিয়া। সো আশা করি এটুকু বুঝতে পেরেছো। সেটা আর কি আমাদের যে এক্সট্রা ইনফরমেশন, অন্য রাইটারের যে ইনফরমেশন, সেইটা এক্সট্রা ইনফো। ওকে, এরপর আমরা যেটা আসি সেটা আমাদের মায়োসিস। আমরা দেখলাম অ্যামাইটোসিস, দেখলাম মাইটোসিস, দেখলাম, এখন আমরা দেখবো মায়োসিস। সো মায়োসিস না কি প্রাথমিক যে আলোচনা সেটা আমরা দেখি। সো প্রথমে আমরা জানি যে মায়োসিসকে আমরা বলতে পারি হচ্ছে এখানে আমরা মাইটোসিসকে বলতে পারি হচ্ছে কি ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। কেন? কারণ হচ্ছে ক্রোমোসোমের সংখ্যা সমান থাকে। এখন আমরা আর কি যে মাইটোসিস আছে সেটা আলোচনা করবো। সেইটা আসলে আমাদের হচ্ছে আর কি মাইটোসিসের টপিক, বাট এটা আমাদের মায়োসিসে চলে আসছে। সো এটা আর কি আমাদের হচ্ছে মাইটোসিসের টপিক। তো এখন আমরা দেখবো হচ্ছে মায়োসিসের টপিক। সো কি বলছে যে যেগুলো থ্যালোফাইট বা থ্যালোফাইট, যেমন শৈবাল বা ছত্রাক, সেই সকল আর কি যে উদ্ভিদ আছে, সেগুলোতে আমাদের মায়োসিস হয় হচ্ছে আমাদের জাইগোটে। সো থ্যালোফাইট জিনিসটা কি? তো থ্যালোফাইট যদি বলি, এর অর্থ হচ্ছে থ্যালোফাইট। সো থ্যালোফাইট এই কথাটার অর্থ হচ্ছে সমাঙ্গদেহী, সমাঙ্গ সমাঙ্গদেহী। তো সমাঙ্গদেহী মানে কি? সমাঙ্গদেহী মানে হচ্ছে যে সকল উদ্ভিদের মূলত আর কি মূল, কাণ্ড এবং হচ্ছে পাতা, এই তিনটা অংশ আর কি আলাদা করা যায় না, আলাদা করা যায় না। যেগুলো আলাদা করা যায় না সেগুলোকে আমরা বলতে পারি থ্যালোফাইট বা সমাঙ্গদেহী উদ্ভিদ। সো এর উদাহরণ হচ্ছে আমাদের যে শৈবাল এবং ছত্রাক আছে, সেটা হচ্ছে আমাদের থ্যালোফাইট। সো এই সকল থ্যালোফাইট যে উদ্ভিদ, এরা কিন্তু আমাদের হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। এর আরেকটা বৈশিষ্ট্য কি? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হ্যাপ্লয়েড। এরা হচ্ছে সবাই হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ। সো এই যে হ্যাপ্লয়েড উদ্ভিদ আছে, এইগুলোর যে আমাদের মায়োসিস, এই মায়োসিস হয় কোথায়? জাইগোটে। কোথায় হয়? জাইগোটে। আর যেগুলো আর কি ডিপ্লয়েড জীব, যেগুলো হচ্ছে ডিপ্লয়েড জীব অর্থাৎ 2n জীব, তো সেইগুলোতে আর কি আমাদের যে মায়োসিস বা মিওসিস যেটাই বলি, সেটা হয় কোথায়? আমাদের হচ্ছে জনন মাতৃকোষে। তো জনন মাতৃকোষে আমরা কি বলতে পারি? বলতে পারি হচ্ছে গ্যামিট, বলতে পারি। তার মানে আমরা এখানে কি বুঝলাম? যে যেটা হচ্ছে হ্যাপ্লয়েড অর্থাৎ এন, সেটাতে আমাদের আর কি যে মায়োসিস, সেটা হচ্ছে কোথায়? জাইগোটে হয়। সেটা কোথায় হয়? জাইগোটে হয়, জাইগোটে আর কি হয়। এবং যেটা হচ্ছে আমাদের 2n অর্থাৎ আমাদের ডিপ্লয়েড জীব, সেটাতে আমাদের আর কি কোষ বিভাজন হয় কোথায়? গ্যামিট, অর্থাৎ যেটা আমরা মানুষ, গ্যামিট। সো গ্যামিট কি? গ্যামিট হচ্ছে শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু, শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু, সেইটুকু আর কি আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা আসি যে আমাদের মায়োসিসের যে বিভিন্ন পর্যায় আছে। আমরা কিন্তু দেখছি যে আমাদের যে মায়োসিস হয়, সেখানে একটা কোষ থাকে, এই কোষ থেকে দুইটা কোষে রূপান্তরিত হয়, এবং এই পরে প্রত্যেকটা কোষ থেকে আরো দুইটা করে কোষে রূপান্তরিত হয়, সেইখানে এই যে একটা কোষ থেকে যে আরো দুইটা কোষে রূপান্তরিত হলো, যে এই প্রক্রিয়া, এইটুকুকে আমরা বলতে পারি হচ্ছে কি, এটুকু বলতে পারি হচ্ছে মায়োসিস 1।
মায়োসিস 1, এবং বাকি যে পর্যায়টুকু অর্থাৎ এইটুকু পর্যায় ভালো করে আঁকাই, এইটুকুতে পর্যায় আছে, এই পর্যায়টুকু আমরা বলতে পারি হচ্ছে মায়োসিস 2, মায়োসিস 2, মায়োসিস 2 বলতে পারি। সো আমরা এখানে যে দেখবো এই দুইটা প্রক্রিয়া আছে, দুইটা প্রক্রিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে মায়োসিস 1, এই মায়োসিস 1-এ কিন্তু আমাদের যে ক্রোমোজোমের সংখ্যা, এই ক্রোমোজোমের সংখ্যা আর কি অর্ধেক হয়, এই জন্য মূলত আমরা একে হ্রাসমূলক বিভাজন বলতে পারি। কিন্তু আমাদের যে মায়োসিস 2 আছে এখানে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় না, অর্থাৎ আমাদের যে এইখানে যে যে কয়টা ক্রোমোজোম থাকে, এখানে যদি n সংখ্যক ক্রোমোজোম থাকে তাহলে মূলত আমাদের যে এইখানে যে মাতৃকোষ আছে সেটাতে n সংখ্যক কোষ থাকবে। সো এই যে বিভাজনটুকু, এই বিভাজনটুকু আমরা বলতে পারি হচ্ছে আর কি মাইটোটিকের অনুরূপ বা মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। সেজন্য আমি এখানে লিখে দেই যে মাইটোসিস মানে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, এবং মাইটোসিসটি হচ্ছে আর কি মাইটোসিসের অনুরূপ, মাইটোসিসই বলা যায় আর কি। তো এটা আমাদের গেল। এখন আমরা এখানে দেখি কিছু তথ্য দেখি, যেগুলো কি বলছে যে মাইটোসিস কোষ বিভাজনের যে পর্যায়ে মূলত ক্রসিং ওভার সম্পূর্ণ হয় তাকে বলতে পারে হচ্ছে প্যাকাইটিন। সো এইখানে আমাদের যে মায়োসিস 1 আছে, এই মায়োসিস 1কে আমরা মূলত 4টা ভাগে ভাগ করতে পারি। তার ভিতরে একটা হচ্ছে আমাদের আর কি প্রোফেজ 1, সো প্রোফেজ 1 বলতে পারি। সো এই প্রোফেজ 1 দেওয়া আছে, এই প্রোফেজ 1-এ মূলত আবার বেশ কয়েকটা ধাপ আছে, লেপটোটিন, প্যাকাইটিন, জাইগোটিন, ডায়াকাইনেসিস এবং ডিপ্লোটিন। সো বিভিন্ন ধাপ আছে। সো এই ধাপগুলোর ভিতরে একটা হচ্ছে আমাদের এই প্যাকাইটিন। সো এই প্যাকাইটিন যে ধাপ আছে, এই প্যাকাইটিন ধাপে মূলত একটা কি ঘটে, ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার বলতে বোঝায় যে একটা ধরো যে এটা একটা হচ্ছে ক্রোমাটিড আছে, এটা একটা ক্রোমাটিড আছে, এটা ধরা যায় ক্রোমাটিড আছে, অ্যান্ড আমাদের এখানে আর একটা আর কি যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ক্রোমাটিড আছে, ক্রোমোজোম তো ক্রোমাটিড আছে। সো এই দুটো ক্রোমাটিড যে জয়েন্ট, এখানে যে ক্রসিং ওভার, তো এই জয়েন্টের প্রক্রিয়াকে আমরা বলতে পারি হচ্ছে ক্রসিং ওভার। এবং এটা হচ্ছে একটা এস আকৃতির মতো গঠন হয়েছে, দেখো এটা একটা হচ্ছে এস আকৃতির মতো গঠন হয়েছে। সেই যে গঠন, এই গঠনটাকে মূলত আমরা বলতে পারি হচ্ছে কায়াজমা, এবং এইখানে যে অংশের যে বিনিময় ঘটে তাকে আমরা বলতে পারি ক্রসিং ওভার। আর এই ক্রসিং ওভার হয় কোন ধাপে, হয় হচ্ছে প্যাকাইটিন ধাপে। প্যাকাইটিন ধাপে আর কি আমাদের যে ক্রসিং ওভার সেটা ঘটে। কারণ 2 নম্বর দেখি, 2 নম্বর বলছে কি যে মেসিস অন বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রোফেজন। এটা কিন্তু আমাদের মাইটোসিসেও ছিল, এটা গেল। এবার 3 নাম্বার যদি বলি তাহলে কি বলছে যে কোষ বিভাজনকালে চিস্টোকায়াজমা অংশে ক্রোমাটিডগুলো যে এনজাইমের প্রভাবে ভেঙে যায়, অর্থাৎ আমাদের যে এখানে একটা ক্রোমোজোম আছে এবং এখানে একটা ক্রোমোজোম আছে, এই দুটোর অংশ যে ভেঙে যায়, তো ভেঙে যেতে একটা হরমোন বা একটা হচ্ছে এনজাইম কাজ করে, সেই এনজাইমের নাম কি এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, যার আরেক নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম, নাম হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম। সো এই রেস্ট্রিকশন এনজাইমের পরে মূলত এখানে যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম একটা অংশ আর কি ভেঙে যায়, এবং এখানেও আর কি একটা অংশ আর কি ভেঙে যাবে। দুটো অংশ ভেঙে যাওয়ার ফলে মূলত দুটোর অংশের যে বিনিময় ঘটে, অর্থাৎ ক্রসিং ওভার ঘটে। তো সেখানে কাজ করে হচ্ছে আমাদের রেস্ট্রিকশন এনজাইম, যার এক নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। আর এইটা তো ভেঙে যাওয়ার কথা বললো, আর পরবর্তী যুক্ত হবে যে কারণ একবার ভেঙে যাওয়ার পরে তো ধরো এই অংশটা এইখানে আবার যুক্ত হবে। সো এই যুক্ত হয়ে যে এখানে যে একটা আর কি এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম। সেটা আমাদের গেল। সো এবারে বলছে কি 4 নাম্বার কি বলছে যে বাইভ্যালেন্ট দেখা যায় যে পর্যায়ে, অর্থাৎ জাইগোটিন পর্যায়ে, যেটা হচ্ছে বাইভ্যালেন্ট দেখা যায়। সো বাইভ্যালেন্ট কি, বাইভ্যালেন্ট হচ্ছে এই যে এখানে যে দুটো যে আর কি আমাদের যে সেন্ট্রোমিয়ার যে দুটো যে ক্রোমাটিড যুক্ত হয়েছে, সো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলতে পারি হচ্ছে সিনাপসিস। আর এই সিনাপসিসের মাধ্যমে যে জিনিসটা গঠিত হয় সেই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে কি বাইভ্যালেন্ট। বাই মানে মনে রাখবা 2, আর ভ্যালেন্ট মানে বন্ধন, মানে দুটো মিলে যে বন্ধন সৃষ্টি তাকে আমরা বলতে পারি হচ্ছে বাইভ্যালেন্ট। এবার 5 নাম্বার কি বলছে যে মায়োসিসের প্রোফেজ 1-এর যে উপদশায় মূলত সিনাপসিস ঘটে, এখানে সিনাপসিস হবে, তার নাম হচ্ছে জাইগোটিন। কি বলছে, জাইগোটিন। এই সিনাপসিসের মাধ্যমে মূলত আমাদের কি সৃষ্টি হচ্ছে আমাদের এইখানে যে বাইভ্যালেন্ট আছে সেটা সৃষ্টি হয়। তো এটা কি এখানে বানানগুলো আছে, বলছে জাইগোটিন, জাইগোটিন, সেটা আমাদের গেল। এবারে 6 নাম্বার কি বলছে যে প্রতিজোড়া হোমোলোগাস ক্রোমোজোম থেকে 4টি করে ক্রোমাটিড সৃষ্টি হয়, এই অবস্থাকে টেট্রাড বলা হয় থাকে। সো এখানে দেখলাম এই অবস্থাকে আমরা টেট্রাড বলতে পারি। আমার সামনে আগায়, তবে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা কি বলছে যে এবার আরও কি বলছে যে এখানে 8 নাম্বার যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এ অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলা থাকে।
কি বলছে নন সিস্টার ক্রোমাটিড। সো এখানে আমরা ক্রোমাটিড দেখছি, সো এখানে যদি আমি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এখানে যে এইটা যদি একটা ক্রোমাটিড হয় এবং এটা একটা ক্রোমাটিড, এই দুটো হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড। কেন? কারণ একই ক্রোমোজোমে দুটা ক্রোমাটিড, এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। বাট আমাদের যে এইখানে যে একটা ক্রোমাটিড আছে এইটা এবং আমাদের যে এইটা, এই দুটা কিন্তু পরস্পর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। কেন? কারণ এটা দুটা আলাদা ক্রোমোজোমের আর কি অংশ। সেটা আর কি বলছে যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এ ধরনের অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলা থাকে। মানে আমাদের এখানে একটা অংশ এখানে একটা অংশ, দুটো অংশের যে বিনিময়, সেই বিনিময় কেন বলতে পারে হচ্ছে কি ক্রসিং ওভার। সেটা গেল। এরপরে আমাদের যে 9 নাম্বার আছে কি বলছে যে মাইটোসিসের প্রোফেজ 1 এর যে উপদশায় মূলত প্রান্তিকরণ দেখা যায় তাকে বলতে পারে ডিপ্লোটিন। কি বলছে? প্রান্তিকরণ। প্রান্তিকরণ বলতে কি বোঝাইছে? প্রান্তিকরণ বলতে মূলত বুঝাইছে যে এখানে যে আর কি আমাদের যে বন্ধন আছে, এই বন্ধন একটু পরে মূলত এই সেন্টোমিয়ার আর সেন্টোমিয়ার কি কি করবে? পরস্পর হচ্ছে আমাদের আর কি বিকর্ষণ করা সৃষ্টি করবে। অ্যান্ড বিকর্ষণ করা সৃষ্টি করলে এখানে আর কি এরা পরস্পরের দূরে সরে যাবে। সেই দূরে সরে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি প্রান্তিকরণ। আর এটা হয় কোথায়? এটা হচ্ছে ডিপ্লোটিন দশায় হয়ে থাকে। কোথায়? ডিপ্লোটিন দশা আর কি হয়ে থাকে। এবং এবার যদি 10 নাম্বার দেখি তাহলে কি বলছে যে ডিএনএর অনুলিপন ঘটে না ইন্টারকাইনেসিস। তো আমরা কিন্তু একটু আগে দেখছি যে মাইটোসিস, সেইখানে আর কি আমাদের ডিএনএ অনুলিপন হয় হচ্ছে এস দশায় বা সিনথেসিস দশায়। অ্যান্ড এই সিনথেসিস দশা কিন্তু ছিল হচ্ছে কোথায়? ইন্টারফেস দশায়। কিন্তু আমাদের যে মায়োসিস পর্দা আছে এখানে যে ইন্টারকাইনেসিস অর্থাৎ ইন্টারফেসের একটা দশার নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। অর্থাৎ আমরা যদি বলি এখানে যে আমরা তো দেখছি যে আমরা মায়োসিসকে দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মায়োসিস 1 এবং আরেকটা হচ্ছে আমাদের কি মায়োসিস 2। সো এর মাঝখানে যে একটা বিরতিকাল আছে সেটা কেন বলতে পারে হচ্ছে ইন্টারকাইনেসিস। কাইনেসিস। সো এটা কিন্তু আমরা যে মাইটোসিস দেখি সেখানে কিন্তু আমাদের হচ্ছে ডিএনএ অনুলিপন হয়েছে এস দশায়। বাট আমাদের যে মায়োসিস পর্দা এখানে কোনো ডিএনএ অনুলিপন সংঘটিত হবে না। সো এটা আর কি বলছে যে এখানে হচ্ছে ইন্টারকাইনেসিস ঘটে না, ইন্টারকাইনেসিস থেকে ডিএনএ অনুলিপন ঘটে না। বাট 11 নম্বর যদি দেখি তাহলে কি বলছে যে ক্রোমোজোমের ক্রোমোমিয়ার নামক দানাদার প্রোটিন দেখা যাচ্ছে লেপটোটিন দশায়। সো লেপটোটিন হচ্ছে কি প্রথম দশায়, আর এখানে ক্রোমোমিয়ার বলছে। তো ক্রোমোমিয়ার মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে একটা সেন্টোমিয়ার আছে, তো সেন্টোমিয়ার মূলত এখানে গুটি গুটির মতো দানা দেখা যাবে। সো এই দানাকে আমরা বলতে পারি হচ্ছে কি ক্রোমোমিয়ার। সো এই ক্রোমোমিয়ারগুলো মূলত দেখা যায় কোথায়? লেপটোটিন উপপর্যায়ে। লেপটোটিন উপপর্যায়ে। এরপর যদি আমরা 12 নাম্বার দেখি কি বলছে মায়োসিস 1 এবং হচ্ছে মায়োসিস 2 এর মধ্যবর্তী সময়কে ইন্টারকাইনেসিস বলতে পারি, যেটাকে আমরা একটু আগে বললাম। সেটা গেল। এবারে বলছে কি পার্থক্য সমূহ, অর্থাৎ আমাদের যে মাইটোসিস এবং মায়োসিস মধ্যে পার্থক্য সেটা আমরা একটু দেখবো। সো কি বলছে মায়োসিস কোষ বিভাজনে অপত্য ক্রোমোজোমের সংখ্যা আর কি অর্ধেক হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু মাইটোসিসে দেখছি যে ক্রোমোজোমের সংখ্যা আর কি অর্ধেক হয় না, কি থাকে? সমান থাকে। কি থাকে? সমান থাকে। এবার যে 2 নাম্বার দেখি বলছে প্রত্যেক জীবের ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে হচ্ছে, আচ্ছা নির্দিষ্ট হচ্ছে মায়োসিসের মাধ্যমে। অর্থাৎ সাপোজ ধরো যে এইটা আর কি একটা শুক্রাণু, এটা হচ্ছে একটা শুক্রাণু অ্যান্ড এটা হচ্ছে একটা ডিম্বাণু, দুটা কোষ আছে। এই দুটা জিনিস আছে, দুটা হচ্ছে গ্যামিট আছে। এখন ধরো যে এইখানে যদি আমাদের এটা হচ্ছে আমাদের মাতৃকোষ, এটা আমাদের হচ্ছে মাতৃকোষ। সো মাতৃকোষ থেকে মূলত এইখানে হচ্ছে আমাদের শুক্রাণু সৃষ্টি হয়েছে এবং এখানে হচ্ছে আমাদের ডিম্বাণু সৃষ্টি হয়েছে। এখন মাতৃকোষ ধরো ক্রোমোজোম সংখ্যা 2n। এখন কোনো কারণে ধরো যে আমাদের এখানে মায়োসিস হয় নাই, মাইটোসিস হয়েছে এবং হওয়ার পরে ধরো যে শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হয়েছে এবং সেখানে মূলত ক্রোমোজোমের সংখ্যা 2n আছে, ক্রোমোজোমের সংখ্যা 2n আছে। তো এখন এই দুটো যে যুক্ত হয়, যুক্ত যে জীবটা গঠিত হবে, তার ক্রোমোজোমের সংখ্যা কত হবে? দুইটা মিলে কত? 4n হবে। সো 4n তার মানে কি এখানে যে নতুন যে কোষ, এটা যে নিউ যে একটা সেল হলো, এই সেল এবং হচ্ছে ওল্ড সেল বা মাতৃকোষ, এই দুইটার ভিতরে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা একটা হিউজ ডিফারেন্স দেখা গেল। তার মানে কি এখানে একটা নতুন জীবের সৃষ্টি হবে, নতুন জীবের সৃষ্টি হবে। এবং এর পাশাপাশি এখানে যে 2n ছিল এই জীবটা আর কি বিলুপ্ত হবে, এই জীবটা হচ্ছে আমাদের বিলুপ্ত হবে। সো এটা কিন্তু একটা বড় রকমের ইম্প্যাক্ট ফেলবে। সো এই জন্য বলছে যে আমাদের এখানে 2n থেকে আর কি এখানে হচ্ছে 2n না হয়ে এখানে হচ্ছে n হয়, এখানেও আর কি n, এখানেও আর কি n হয় এবং দুইটা মিলে যে জীবটা সেটা হচ্ছে আমাদের 2n হয় এবং এর মাধ্যমে মূলত আমাদের জীবের যে স্বকীয়তা বা জীবের যে একটা বৈশিষ্ট্য সেটা ধরে রাখতে সহায়তা করে। গেল। এবং এরপর কি বলছে যে মায়োসিস কোষ বিভাজনে অপত্য ক্রোমোজোমের সংখ্যা কয়টি ক্রোমোজোম সৃষ্টি হয়? সো কয়টা সৃষ্টি হয়? 4টা কোষের সৃষ্টি হয়। সো এটা আর কি আমাদের গেল পার্থক্য সমূহ। সো এইটুকু আমাদের গেল হচ্ছে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিলাম। সো আমি যদি আরেকবার তোমাদেরকে দেখাই সব কিছু তাহলে আর কি তোমরা একটু ভালো বুঝতে পারবা। সো আমরা তো মায়োসিস দেখছি, আমরা এখন যে মায়োসিস এগুলো আমি আরেকবার রিক্যাপ করি। সো এখানে বলছে মায়োসিস হয় কোথায়? যেগুলো হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড জীব সেগুলো জাইগোটে, এবং যেগুলো হচ্ছে আমাদের আর কি ডিপ্লয়েড জীব যেমন আমরা মানুষ তাদের হয় গ্যামেটে, শুক্রাণু এবং ডিম্বাণুতে। সো এই জিনিসটা মনে রাখবে, এই জিনিসটা অনেক 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 অধ্যায়ে আর কি কাজে লাগবে, সেটা মনে রাখবা। তারপরে এখানে থ্যালোফাইটা কি সেগুলো বুঝাইছি, থ্যালোফাইটা সমাঙ্গ দেই, সেগুলো একটু দেখে রাখবা, নোট করবা।
এবং এবারে বলছে কি যে মাইটোসিসের যে পর্যায়সমূহ আছে কোন দশায় কি হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করেছি, কোনটা সিনাপসিস কোনটা বাইভ্যালেন্ট এগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো একটু দেখবা। অ্যান্ড এরপরে আর কি এখানে আর কি বেশ কিছু নিয়ে জিনিস নিয়ে আলোচনা করছি, এগুলো দেখবা। এবং এরপরে সর্বশেষ আলোচনা করছি কেন আর কি মাইটোসিস হচ্ছে আমাদের যে জীবের সক্রিয়তা বৈশিষ্ট্য বা ক্রোমোজোমের সংখ্যা স্থির রাখা এই কাজটা করে থাকে। সো এটা হচ্ছে আমাদের গেল থিওরিটিক্যাল পার্ট। এখন আমাদের প্র্যাকটিস পার্ট। এখন আমি যেগুলো পড়াইছি এগুলো তুমি আরেকবার যদি, এখন তো ক্লাস করলা, যদি এর আগে না পড়ে থাকো তাহলে অনেকেই বুঝবা না, বা অনেকেই বুঝবা তারা পড়ে থেকেছো। তো এগুলো তোমার কাজ হবে স্লাইডটা নিয়ে আরেকবার পড়া, এবং কোনো কিছু না বোঝো তাহলে আবার সেটা আর কি দেখে রাখবা। এবং এর পাশাপাশি তুমি যদি মনে করো যে না ভাই আমার তাও হচ্ছে না, তাহলে আমাকে মূলত টেলিগ্রাম গ্রুপে কিংবা আমার হচ্ছে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি তোমাকে আরও বুঝতে চেষ্টা করবো। সো এটা গেল। সো এখন যে প্র্যাকটিস পার্টটা আছে এটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, তোমরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা। তো এখানে দেখো অনেকগুলো আমি এমসিকিউ রেখেছি। সো বোর্ড কোশ্চেন যেগুলো আছে প্রথমে হচ্ছে আমরা এখানে এমসিকিউ রাখছি এবং এরপর হচ্ছে এখানে আমি অ্যান্সার দিছি। সো তো প্রথমে অ্যান্সার তোমরা নিজেরা চেষ্টা করবা যে দেখি আমি ক্লাসটা করে আর কি পারি কিনা। যদি না পারো তখন আর কি এখানে দেখবে এমসিকিউ এবং এর পাশাপাশি এখানে আমাদের ব্যাখ্যাও দেওয়া আছে, সেটা এটাও দেখবা, এখানে আর কি অ্যান্সার দেওয়া আছে। সো এইরকমভাবে আশা করি তুমি যেগুলো আমার ক্লাস করছো এগুলো যদি দেখো তাহলে অবশ্যই পারবা, সেখানে আমাদের কিন্তু বোর্ড কোশ্চেন দেওয়া আছে। তো এইটাই ছিল মূলত আজকে আমাদের এই ক্লাসটা, এবং আজকে আমাদের গেল হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারটা। এবং এর পরবর্তীতে আমরা মূলত আরও যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। অ্যান্ড এই ক্লাস যদি তুমি করো এবং এই স্লাইডটা যদি তুমি সুন্দরভাবে পড়ো তাহলে মূলত তোমার পরীক্ষায় অবশ্যই তুমি পারবা, অনেক ভালো একটা পারফরমেন্স করতে পারবা। সো সকলকে ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।